গুড মর্নিং ক্লাস 10 তোমরা আগের দিন দেখবে আমরা চোঙের সূত্র চোঙ সংক্রান্ত যে সূত্রগুলো বা চোঙ কি কতগুলো তল নিয়ে গঠিত কতগুলো সমতল রয়েছে কটা বক্রতল রয়েছে এবং ওর অ্যাকচুয়ালি যদি ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে বিভিন্ন সূত্রগুলো কি করে এলো সেগুলো আমরা সব দেখিয়েছি এবং লাস্টের দিকে মনে হয় একটা অঙ্ক করেছিলাম আমরা। এবার আজকে আমরা পরবর্তী অংশ বা 2 নম্বর ভিডিও করার আগে একটু আগের জিনিসগুলো অর্থাৎ সূত্রগুলো একটু মনে করে নেব আমরা। প্রথমে আছে দেখো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের যে সূত্র তোমরা আগের ভিডিওতে পেয়েছো সেটা হচ্ছে যে যদি চোঙের ব্যাসার্ধ r এবং উচ্চতা যদি h দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল দাঁড়াবে 2πrh। এটা যদি চোঙ হয় তার মানে এই অংশটা এই যে চোঙের অংশ এই অংশটা যেটা বক্রতল তার ক্ষেত্রফল হচ্ছে 2πrh বর্গ একক। এবারে যদি এমন একটা আমরা চোঙ নিই যার ঢাকনা সহ মানে দুমুখ খোলা নয় ঢাকনা সহ নিচের তলটাও রয়েছে ঢাকনাটাও রয়েছে সেক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র হবে সেটা হচ্ছে 2πr হোল ইনটু h প্লাস r। তাহলে ঢাকনা সহ লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2πr ইনটু h প্লাস r, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ আর h হচ্ছে উচ্চতা। এবারে যদি কোনো একটা লম্ববৃত্তাকার চোঙ নেওয়া হয় যার এক মুখ খোলা তাহলে সেক্ষেত্রে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সবগুলো তলে, তার মানে এক মুখ খোলা যে চোঙ তার এই বক্রতলটা রয়েছে আর নিচের তলটা রয়েছে, এই মুখটাই কিন্তু খোলা রয়েছে। তার মানে এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πrh। আর নিচে যে বৃত্তাকার সমতলটি রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে 2πrh আর πr², এখান থেকে আমি পেয়ে যাচ্ছি πr ইনটু 2h প্লাস r বর্গ একক। তাহলে এটা গেল এক মুখ খোলা চোঙের লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এবারে হচ্ছে যদি কোনো চোঙের ধরো ব্যাসার্ধ r দেওয়া থাকে এবং উচ্চতা h দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ওর আয়তন কত হবে সেটার জন্য আমাদের এই সূত্রটাই দিতে হবে। চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। তাহলে πr²h যদি আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকে আর উচ্চতা দেওয়া থাকে তাহলে এই সূত্র πr²h এই সূত্রটা লাগিয়ে দিয়ে আমরা কিন্তু এই চোঙটা আয়তন নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এইগুলো গেল চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, কখনো সমগ্র তলের ক্ষেত্রফল, কখনো এক মুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, আর লাস্টে আমরা যেটা এলাম সেটা হচ্ছে চোঙের আয়তন। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ফাঁপা চোঙ। তার আইডিয়াটাও আমরা এর আগের দিন দিয়েছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এই ভিডিওতে যে সূত্রগুলো কি করে এলো তাহলে কিন্তু ওই আগের ভিডিও নম্বর 1 চোঙের উপরে যে প্রথম যে ভিডিওটা করেছিলাম ওইটা কিন্তু দেখতে হবে। এবারে ফাঁপা চোঙের ক্ষেত্রে ভিতর ও বাইর দুদিকের ব্যাপারটা আসছে। বক্রতল ও পার্শ্বতলের মোট ক্ষেত্রফল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমরা এখানে লিখেছি দেখো। তাহলে ফাঁপা চোঙের ছবিটা যদি আঁকি তাহলে এইরকম হবে ছবিটা, দেখতে চোঙের মতো কিন্তু এরকম ফাঁপা, তার মানে এই অংশটা পুরো নিরেট। তাহলে সেক্ষেত্রে দেখো চোঙটার একটা বহির্ব্যাসার্ধ রয়েছে আর একটা অন্তঃব্যাসার্ধ রয়েছে।
তাহলে বহির্ব্যাসার্ধ ধরে আমি বাইরের পার্শ্বতলটার ক্ষেত্রফল পাবো, আর যদি অন্তঃব্যাসার্ধটা ধরি তাহলে আমি ভিতরের যে পার্শ্বতলটা রয়েছে বা বক্রতলটা রয়েছে তার ক্ষেত্রফল আমি পেয়ে যাব। তাহলে সেই অনুযায়ী দেখো, তাহলে ফাঁপা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল আসবে, বাইরের দিকের ব্যাসার্ধ যদি r1 হয় তাহলে বাইরেরটা হচ্ছে 2 পাই r1h, আর ভিতরেরটা হচ্ছে, যদি ভিতরের দিকের ব্যাসার্ধ r2 হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত 2 পাই r2h। তাহলে দুটো প্লাস হবে, যেহেতু আমরা ভিতর ও বাইরে দুটোই বের করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে এইরকম ফর্মটা দাঁড়াবে 2 পাই r1 প্লাস r2 হোল ইনটু h বর্গ একক। এবারে ফাঁপা চোঙ যার বহির্ব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধ দুটোই দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সমগ্র তল মানে দুটো পার্শ্বতল, মানে একটা বাইরে আর একটা ভিতরের তো হবেই, সঙ্গে সঙ্গে এই যে অংশটা মানে বলয়াকৃতি এই যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফলও তোমাকে ধরতে হবে। শুধু উপরে নয়, নিচেও ঠিক একই রকম অংশ থাকবে, তারও ক্ষেত্রফল কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রতিটা এই যে বৃত্তাকার বলয়াকৃতির যে অংশের যে ক্ষেত্রফল, তাহলে এখানে কি পাবো, একটা বহির্ব্যাসার্ধ আছে, একটা অন্তঃব্যাসার্ধ আছে, মানে এইরকম অংশটা, এইরকম অংশটার যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে দেখো একটা আছে, এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ যেটাকে r2 বলছি, আর এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ যেটাকে আমরা r1 বলছি। তাহলে r1 কে ব্যাসার্ধ ধরে আমি টোটালটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি কত, যেহেতু বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই r1 স্কয়ার, আর r2 কে ব্যাসার্ধ ধরে আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সেটাও এরকম একটা বৃত্ত, তার মানে এই অংশটা পাবো, সেক্ষেত্রে এটা হচ্ছে কত পাই r2 স্কয়ার। তার মানে পাই r1 স্কয়ার বললে টোটাল বাইরের বৃত্তটার ক্ষেত্রফল বোঝাচ্ছে, পুরো ভিতরের অংশটা, আর r2 ধরলে এই শুধু ভিতরের বৃত্তটার ক্ষেত্রফল বোঝাচ্ছে, কিন্তু আমাদের দরকার কোন অংশটা, এই অংশটা, তার মানে পাই r1 স্কয়ার থেকে পাই r2 স্কয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে এই বলয়াকৃতির অংশটার ক্ষেত্রফল কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এবার দেখো, এইটা যেমন এই যে আমি ক্ষেত্রফলটা বের করলাম, যেমন উপরের দিকে এইরকম একটা অংশ রয়েছে, ঠিক ভূমিতে বা নিচেও কিন্তু একই রকম একটা অংশ রয়েছে। সেই জন্য দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল যখন আমরা ফাঁপা চোঙে নির্ণয় করছি, তখন দেখো প্রথমে মোট পার্শ্বতলের ক্ষেত্রফল মানে ভিতর বাইরে দুদিক ধরে, আর হচ্ছে মোট ওই যে বলয়াকৃতি যে অংশটা দুমুখী দুটো রয়েছে, সেখানে দেখো 2 গুণ হয়েছে ওই কারণে। তার মানে কি দাঁড়ালো 2 পাই r1 প্লাস r2 ইনটু h প্লাস 2 ইনটু পাই হোল ইনটু r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার বর্গ একক। এবারে হচ্ছে ফাঁপা চোঙের আয়তন কি হবে? তাহলে ফাঁপা চোঙের আয়তন বলতে ফাঁপা চোঙ তৈরি করতে যে পরিমাণ পদার্থ লেগেছে সেইটারই আয়তন বেরোবে। দেখো, আমি যদি টোটালটা ধরি মানে বাইরের ব্যাসার্ধটা ধরি, তাহলে সেক্ষেত্রে আয়তন কত পাই r1 স্কয়ার h, আর যদি ভিতরেরটা ধরি তাহলে পাই r2 স্কয়ার h। তাহলে দুটো যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে এইরকম একটা সম্পর্ক আসবে, পাই হোল ইনটু r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার টোটালটা হোল ইনটু h ঘন একক। তাহলে এইটাই হচ্ছে চোঙের আয়তনের সূত্র, ফাঁপা চোঙের আয়তনের সূত্র। তাহলে এই সূত্রগুলো যদিও আগের ভিডিওয়ে আমরা বলেছি, তবু আর একবার মনে করিয়ে দিলাম। কিন্তু আজকে যে আমরা ভিডিওটা করছি তাতে উদ্দেশ্য হচ্ছে ওই কোষে দেখি 8 যে রয়েছে তোমাদের পেজ নাম্বার 146 চোঙে, সেখানে কিছু কিছু অঙ্ক যেগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই প্রশ্নমালায় যেগুলো করা খুব দরকার, সেগুলোই আমরা একে একে সমাধান করব। তোমাদের বইতে দেখো 6 দাগে যে অঙ্কটা রয়েছে তাতে কি বলা আছে, সমান ব্যাস ও উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটিতে 2/3 অংশ, দ্বিতীয়টিতে 5/6 অংশ এবং তৃতীয়টিতে 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাত্রে রাখা হয়, তবে
জারে অ্যাসিডের উচ্চতা হবে 4.1 ডেসিমি। তাহলে প্রথম তিনটি পাত্রে বা জারে ব্যাসের দৈর্ঘ্য যদি 1.4 ডেসিমি হয় তাহলে তাদের উচ্চতা কত। তাহলে সেই অনুযায়ী দেখো প্রথম তিনটি জারের প্রত্যেকটির উচ্চতা আমি ধরে নিয়েছি h ডেসিমি এবং ব্যাসার্ধ ধরেছি, ব্যাসার্ধ দেওয়া আছে দেখো 1.4 ডেসিমি বাই 2 করলে আমি পাবো, মানে ব্যাস দেওয়া আছে সেখান থেকে আমি ব্যাসার্ধ পেয়ে গেছি। এবারে তাহলে প্রত্যেকের আয়তন তাহলে কি দাঁড়ালো পাই ইন্টু আর স্কয়ার মানে 0.7 হোল স্কয়ার ইন্টু উচ্চতা মানে h। আর ওই তিনটি পাত্রের অ্যাসিড যে বড় পাত্রে ঢালা হচ্ছে তার ব্যাসার্ধ তোমাকে দেওয়া, ব্যাস দেওয়া আছে 2.1, এই যে এখানে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে 2.1 বাই 2 আর উচ্চতা দেওয়া আছে 4.1, তার মানে উচ্চতা আয়তন কত হবে, বড় পাত্রের আয়তন দাঁড়াবে পাই ইন্টু 2.1 বাই 2 তার হোল স্কয়ার ইন্টু 4.1। তাহলে এটা ঘন একক। তাহলে এই গেল বড় পাত্রের আয়তন। কিন্তু একটা জিনিস এখানে ভেবে দেখো, প্রথম পাত্রে আছে 2/3 অংশ, দ্বিতীয়টায় 5/6 অংশ আর তৃতীয়টায় রয়েছে 7/9 অংশ, তার মানে কোনোটাই পুরো ভর্তি নেই। তাহলে এখানে আমি লিখতে পারি তাহলে অ্যাকর্ডিং টু দা কন্ডিশন তাহলে কি হবে না 2/3 ইন্টু পাই 0.7 তার হোল স্কয়ার ইন্টু h, তার মানে প্রথম পাত্রের যে আয়তন তার সঙ্গে 2/3 গুণ করে দিলে আমি কতটা অ্যাসিড আছে সেটা আমি পেয়ে গেলাম, প্লাস 5/6 ইন্টু পাই 0.7 তার হোল স্কয়ার ইন্টু h, এইটা করলে দ্বিতীয় পাত্রে যতটা অ্যাসিড আছে আমি সেটা পেলাম। তারপরে লাস্টে তৃতীয় পাত্র মানে 7/9 ইন্টু পাই 0.7 তার হোল স্কয়ার ইন্টু h করলে আমি তৃতীয় পাত্রে যে পরিমাণ অ্যাসিড আছে আমি সেটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই তিনটা পাত্রের অ্যাসিড আমি ঢেলেছি একটা বড় জারে, যার জন্য তার আয়তন দাঁড়াচ্ছে এই যে এইখানে আমি করেছি এইটা। তার মানে এই তিনটা পাত্রের অ্যাসিডের যে মোট আয়তন এইটা নিশ্চয়ই এই বড় পাত্রে যে পরিমাণ অ্যাসিড আছে বা অ্যাসিডের যে আয়তন তার সঙ্গে নিশ্চয়ই সমান হবে। তার মানে এই তিনটার যোগফল ইজ ইকুয়াল টু ওই বড় পাত্রের আয়তন। তাহলে একটু মুছে ফেলতে হচ্ছে। এবার এখান থেকে আর কিছু নয়, এই যে আমাদের সম্পর্কটা আমরা পেয়েছি এইটাকে সরল করে আমাদের উদ্দেশ্য হচ্ছে h এর মান বের করা। তাহলে দেখো কমন পার্ট কি কি আছে, পাই আর h। পাই h কেন, এই অংশটা টোটালটাই আমাদের কমন অংশ আছে। তাহলে পাই ইন্টু 0.7 তার হোল স্কয়ার ইন্টু h করলে ব্র্যাকেটের মধ্যে আসবে 2/3 5/6 7/9 ইজিক্যাল টু এখানে আছে দেখো পাই ইন্টু 2.1 বাই 2 তার হোল স্কয়ার ইন্টু 4.1। তাহলে কি কি কমন অংশ আছে দেখো, তাহলে আমি একটু সরল করে নিই আগে। পাই ইন্টু 0.7 তার হোল স্কয়ার ইন্টু h, আর এইটাকে যদি সরল করো তোমার লসাগু তুমি বের করবে দেখবে 18 হবে, 3 6 18, 6 দুনে 12, 6 তিনে 18 মানে 5 তিনে 15, 9 দুনে 18 মানে 7 দুনে 14। তাহলে 12 15 আর 14 এটা দাঁড়াচ্ছে। এইটা সমান পাই ইন্টু 2.1 বাই 2 তার হোল স্কয়ার ইন্টু 4.1 বা তাহলে এখান থেকে h সমান আমাকে বের করতে হবে। তাহলে কি কি এখানে আসবে, পাই আসবে, এখানে দেখো 2.1 দুবার আছে ইন্টু একটা 4.1 আছে, আর এদিক থেকে যখন আমি ওখানে গুণ করব দেখো 18টা উপরে চলে যাবে আর নিচে কি কি থাকবে, এখানে পাই থাকবে আর দুবার 0.7 থাকবে কারণ যেহেতু হোল স্কয়ার আছে, আর আরেকটা থাকবে এই
তিনটা রাশিকে যোগ করলে যা হয়, যোগ করলে কত হচ্ছে 5 2 আর 5 7 4 11 1 হাতে 1 2 3 4 মানে 41 হচ্ছে। এবারে তোমরা একটু কাটাকাটি করতে হবে। আমি একটু তার আগে দশমিক গুলোকে একটু সরিয়ে নিই। তাহলে দেখো এক ঘর দশমিক সরালাম, এখানেও এক ঘর সরানো যায়, এখানেও এক ঘর সরালাম, তো এখানেও এক ঘর সরিয়ে দিলাম, বাকি থাকলো 41। 41 দিয়ে 0.41 কে যদি ভাগ করি তাহলে ওটা 0.1 হবে। প্রথম কাটাকাটি করে দিলাম। এবারে দেখো 7 দিয়ে যদি 21 কে কাটি তাহলে 3, এখানেও 7 দিয়ে কাটলে 3 হবে, আর পাই পাই তো কেটে গেছে। তাহলে গুণফল এলো কত তোমার, যেটা আসবে সেটা হচ্ছে এখানে একটা 3 আছে, এটা 3 আছে, আর নিচে একটা 10 আসবে। 10 কে যদি আমি আরেকটু কাটাকাটি করি, 10 এটা 0.1 আছে, তাহলে 3 3 9, 3 3 9। দেখো এই 4টা আমাদের রয়েছে, একটু লিখতে আমরা ভুলে গেছিলাম। তাহলে 4টা যদি লিখে ফেলি, এটা 2, এটা হবে 9। তাহলে এবারে তুমি গুণ টুন করে ফেলো, উপর নিচ যদি গুণ করে ফেলো তারপর মানে আসবে উপরটা 3 3 9, 9 9 81 সঙ্গে 1.1 গুণ করলে হবে 8.1/2, তার মানে এটা দাঁড়িয়ে যাবে 4.05 ডেসিমিল। তার মানে তোমার অঙ্কটার যে উত্তরটা আসবে, মানে যে আমাদের উচ্চতা নির্ণয় করতে বলছিল, উচ্চতাটা আসবে কত 4.05 ডেসিমিল। আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। দেখো 8 নম্বর অঙ্কটা যেটা তোমাদের বইতে আছে, বলছে যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে। কিলোলিটার, আর এখানে একক দেখা আছে মিটারে। তার মানে এই মিটারকে আমাকে এই যে ডেসিমিতে আনতে হবে, দিলে আমরা 1 ঘন ডেসিমি সমান 1 লিটার পাবো। আর 1 লিটার যদি 1000 লিটার হয় তাহলে আমি তাকে 1 কিলোলিটার বলতে পারবো। দেখো তাহলে ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে তোমাকে 14, তাহলে ব্যাসার্ধ হবে 14/2 মানে 7 সেমি। আর সেমিকে আমি একটু আগে বললাম ওটাকে ডেসিমি করব, ওই জন্য দেখো 10 দিয়ে ভাগ হলো, তাহলে এটা পেয়ে গেলাম। অতএব 1 মিনিট সময়ে যে পরিমাণ জলসেচ হয় তার আয়তন কত না, পাই ইন্টু আর মানে হচ্ছে 7/10 তার হোল স্কয়ার, আর এইচ মানে হচ্ছে, এইচটা হচ্ছে 2500 কিন্তু মিটারে আছে, তার মানে এর সঙ্গে একটা 10 গুণ হবে, যেহেতু 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিল। এই সূত্র থেকে আমরা মিটারের সঙ্গে 10 গুণ করে দিতে এটা ডেসিমি হয়ে গেল, আর এটা তো ডেসিমিতে আছে, তার মানে এই টোটালটা হচ্ছে, এককটা হচ্ছে ঘন ডেসিমিল। তাহলে 1 মিনিট সময়ে এই পরিমাণ জলসেচ হচ্ছে। তাহলে একটু সরল করে ফেলো, তাহলে আমি পাচ্ছি 22 এর 7 ইন্টু 7 এর হোল স্কয়ার আছে মানে 2 বার 7, একটু কাটাকাটি করে নাও, একটা 7 কেটে গেল, তার মানে কত হলো 22 ইন্টু 7 ইন্টু 250, যেটাকে গুণ করলে আমাদের কত দাঁড়াচ্ছে না 38500, এটা গুণ করলে দাঁড়াবে 38500 ঘন ডেসিমি। ঘন ডেসিমির জায়গায় আমি লিখতে পারি লিটার,
কারণ আমরা জেনে আছি 1 লিটার 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার। তাহলে একে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে 38500 বাই 100, এটা দুটো শূন্য দেখো কেটে যাবে, তার মানে এটা একটা ঘর দশমিক সরবে, এটা হবে তখন কিলো লিটার, কারণ 1000 দিয়ে ভাগ করেছি লিটারকে, তার মানে কিলো লিটার পেয়ে গেলাম। তার মানে এই যে জলসেচটা হয়েছে এটা কিন্তু 1 মিনিট টাইমে, অতএব 1 ঘন্টায় তাহলে কত জলসেচ হবে? তার 1 মিনিটে যা হয়েছে তার 60 গুণ, তাহলে 38.5 ইন্টু 60, তাহলে করো, দিলে দেখবে তোমাদের অ্যান্সারটা আসবে 2310 কিলো লিটার। তাহলে এটা গেল 8 নম্বর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি পদ্ধতিটা বুঝতে পেরেছ। দেখো এরপরে তোমাদের 12 অঙ্কটা আমরা করছি, বলছে কি সমান ঘনত্বে একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে, 1 ঘন ডেসিমি কাঠের ওজন দেওয়া আছে, আর গুঁড়ির মোট ওজন মানে 9.24 কুইন্টাল এটাও দেওয়া হচ্ছে। হলে বলছে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমি ধরি ব্যাসার্ধ সমান আর ডেসিমি, আর উচ্চতা সমান h ডেসিমি। তার মানে এবারে দেখো, তাহলে প্রথম যে শর্ত তার অনুযায়ী দেওয়া আছে, যেহেতু বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর বক্রতলের আর লম্ব বৃত্তাকার চোঙের আকারের যেহেতু কাঠের গুঁড়িটা, তার মানে 2 পাই RH, মানে ওই যে বক্রতলের ক্ষেত্রফলের যে সূত্র, তাহলে 2 পাই RH সমান তোমাকে দেওয়া আছে 440। তাহলে এটা কিন্তু তোমাকে দেওয়া আছে, এটাকে তুমি 1 নম্বর দিয়ে রেখে দিতে পারো। এরপরে তোমাকে বলা আছে, দেখো 1 ঘন ডেসিমি কাঠের ওজন হচ্ছে 1.5 কিগ্রা, তাহলে 1.5 কিগ্রা ওজন হলো 1 ঘন ডেসিমি কাঠের। তাহলে 1.5 কিগ্রা ওজন হলো 1 ঘন ডেসিমি কাঠের, তাহলে 1 কিগ্রা ওজন কতই হবে? নিশ্চয়ই কম। আর হচ্ছে কত? ওই যে 9.24 কুইন্টাল, 9.24 কুইন্টাল। তাহলে এর সঙ্গে যদি আমি 100 গুণ করে দিই, মানে 9.24 ইন্টু 100, তার মানে 9, এই দশমিক দেখো 2 ঘর সরে যাবে, তার মানে 924 কিগ্রা। তাহলে কাঠের ওজন কত হবে? না 1 বাই, এটাকে দেখো উপরে আমি এই যে 0.5 এ 1.5 আছে, তার জন্য একটা 10, নিচে একটা 10 হবে, যেটা উপরে চলে যাবে, মানে 10 বাই 15 ইন্টু 924। তাহলে এটাকে যদি একটু কাটাকাটি করে নাও, কি আসবে? 5 গুণে 10, 5 তিনে 15, 3 দিয়ে কাটো, 3 3 9, 0 3 8 24। তাহলে এটা গুণ করে দিলে 2 এর সঙ্গে, এটা হবে 616 ঘন ডেসিমি। তার মানে যেহেতু ঘন ডেসিমিতে পাচ্ছি, তার মানে কাঠের আয়তনটাও আমি পেয়ে গেলাম, কাঠের আয়তন আমি পেয়েছি। কিন্তু কাঠের আয়তনের সূত্র কি? যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তার মানে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার h, এইটা সমান তোমাকে দেওয়া আছে 616। তাহলে এই যে দুটো সম্পর্ক পেলে, একটা পেয়েছো 2 পাই RH সমান 440, আর এখন পেলে পাই আর স্কয়ার h, মানে গুণিটার আয়তনের সূত্র, সেখান থেকে এটা সমান তুমি কত পেয়েছে? 616। তাহলে এই দুটোকে তুমি
সমাধান করব, বাড়িগুলোকে আমরা সমাধান করব, সমাধান করলে আমি কিন্তু আর এবং এইচ পেয়ে যাব। তাহলে আমি প্রথমেই যে পদ্ধতিটা লাগাবো সেটা দেখো, 2কে 2 ভাজিত 1 করে পাই, মানে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণে দিয়ে ভাগ করছি। অবশ্যই বাম দিকের সঙ্গে বাম দিক ভাগ হবে, মানে পাই আর স্কয়ার এইচ কে ভাগ হবে 2 পাই আর এইচ দিয়ে, আর ডান দিকটা ভাগ হবে 616 কে ভাগ হবে 440 দিয়ে। তাহলে কাটাকাটি করে দাও একটু, দেখো এইচ এইচ কাটছে, একটা একটা আর কমে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তার মানে উপরে থাকছে আর আর নিচে থাকছে শুধু 2, মানে r/2। তাহলে r/2 ইজিক্যাল টু, এদিকে একটু কাটাকাটি করতে হবে, 11 দিয়ে কাটো, 11 5 55 আর 11 6 66, 11 4 44 আর একটা 0। এবারে দেখো 4 এ কাটলে 14 4 এ 56 হয়, 4 10 এ 40, তার মানে এটা যেটা দাঁড়ালো তাহলে r/2 ইজিক্যাল টু 14/10 বা r ইজিক্যাল টু 28/10, তার মানে এটা 2.8 ডেসিমিল। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, অতএব ব্যাস সমান কত আসবে না, ব্যাসার্ধের ডবল, তাহলে 2.8 ইনটু 2, তার মানে 5.6 ডেসিমিল। তাহলে ব্যাস আমরা নির্ণয় করে ফেললাম, সেটা হচ্ছে 5.6 ডেসিমিল। এরপরে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে উচ্চতাটা নির্ণয় করা। তার জন্য আমি 1 কে কাজে লাগাবো, মানে 1 নম্বর সমীকরণ। তাহলে 1 থেকে পাই কি পাচ্ছি না, 2 পাই আর এইচ ইজিক্যাল টু 440, তাহলে 2 ইনটু পাই এর মান হচ্ছে 22 এর 7, আর এর মান এক্ষুনি পেয়েছি আমি 2.8 ইনটু এইচ সমান হচ্ছে 440, বা তাহলে এইচ সমান, তাহলে 440 ইনটু 7, এই 7টা ওইদিকে গুণ হবে, বাই হচ্ছে 2 ইনটু 22 ইনটু 2.8। তাহলে এটাকে তোমরা যদি সরল করো তাহলে দেখবে এটা আসবে 25 ডেসিমিল। তাহলে কাটাকাটিটা তোমাদের জন্য আমি রাখলাম, কারণ কাটতে গেলে এখানে ডাটাগুলো একটু অস্পষ্ট হয়ে যাবে, ওই জন্য কাটাকাটিটা তোমাদের জন্যই আমি ছেড়ে দিলাম। তার মানে উচ্চতা কত এলো তাহলে 25 ডেসিমিল, আর ব্যাসার্ধ আমাদের বেরিয়েছে 5.6 ডেসিমিল। তাহলে অঙ্কটা পড়ে যদি প্রসেসটা অনুসরণ করো, আশা করি সমস্যা হবে না। দেখো এখানে আমরা 14 দাগের অঙ্কটা এখন করব। বলছে